হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা DPP3 এর সলিউশনটা শুরু করব। তাহলে ফার্স্টের যে কোশ্চেনটা আছে যে আম্লিকতার ক্রম অনুসারে সাজাও, তো এখানে যে বিভিন্ন অ্যালকোহল দেওয়া আছে বা ফেনল দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমি যেখানে ফেনক্সাইড আয়ন পাবো তার আম্লিকতাটা সবচেয়ে বেশি হবে, কারণ ফেনক্সাইড আয়নটা রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। এরপরে অপশান ক্রম অনুসারে সাজাতে বলেছে। তাহলে প্রথম অপশান থেকে দেখো আমি পাবো ধরো এটা, দ্বিতীয় অপশান থেকে এখানে ও মাইনাস এর প্যারা পজিশনে NO2 আছে, তৃতীয় অপশানে এখানে ও মাইনাস এর প্যারা পজিশনে OMe আছে, আর চতুর্থ অপশানে এখানে ফেনক্সাইড আয়ন দেখো তৈরি হয়নি। তো এই চতুর্থ অপশানটার আম্লিকতা সবচেয়ে কম হবে, কারণ এখানে রেজোনেন্সের কোনো ব্যাপারই আসছে না। ঠিক আছে, তাই এটা সবচেয়ে কম। আচ্ছা, এরপরে বাকি যে অপশানগুলো আছে তার মধ্যে কম্প্যারিজন দেখো আমি কীভাবে করব। তাহলে এই প্রথম অপশানটা দেখো ও মাইনাসের প্যারা পজিশনে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কোনো ইফেক্ট নেই। NO2 কী ইফেক্ট আছে -I -R। এবার -I -R দিয়ে কী করে ইলেকট্রন টানে, তো রেজোনেন্স তো অলরেডি আছে, তারপরে আবার -I -R দিয়েও ইলেকট্রনটা টানা হবে, মানে সবচেয়ে ভালো আম্লিক চরিত্র এখানে দেখতে পাবে, কারণ এই যে আমি কনজুগেট বেসটা পেয়েছি এর স্থায়িত্ব সবচেয়ে বেশি। কেন? কারণ NO2টা -I -R দিয়ে ইলেকট্রন টানছে। আচ্ছা, OM এর কী ইফেক্ট আছে +R -I, তো +R -I মধ্যে রেজোনেন্সটা বেশি ডোমিনেটিং, তো রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন পুশ করছে, তাহলে 4-এর সবচেয়ে কম কিন্তু 3-এর তার চেয়ে বেশি হবে। ঠিক আছে, কারণ 3-এর মধ্যে রেজোনেন্স আছে। আচ্ছা, এরপরে কোনটা থাকছে বাকি পড়ে এক একটা। ঠিক আছে, তাহলে 2 সবচেয়ে বেশি, দিয়ে 1, দিয়ে 3, 4-এর সবচেয়ে কম কেন? কারণ ওখানে রেজোনেন্সের কোনো ব্যাপারই নেই। 3-এর রেজোনেন্স হচ্ছে, কিন্তু ওই যে +R দিয়ে ইলেকট্রন পুশ করে দিচ্ছে, রেজোনেন্সটা ভালো হবে না, আর 4-এ তো রেজোনেন্সই হয়নি। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেন, ফেনলকে CCl4 NaOH সহযোগ উত্তপ্ত করলে কোন যৌগটি উৎপন্ন হবে? তো স্যালিসাইলিক অ্যাসিড, এটা আমরা জানি, স্যালিসাইলিক অ্যাসিড। থার্ড কোশ্চেন, স্যালিসাইলিক অ্যাসিড কি আচ্ছা সরি, অপশানগুলো আমি পড়েছি আবার। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, আম্লিকতার ক্রম অনুসারে সাজাও। তাহলে এখানেও সেম কেস, তুমি প্রথমটা থেকে পাবে ও মাইনাস, দ্বিতীয়টা থেকে পাবে ও মাইনাস প্যারা পজিশনে CH3, তৃতীয়টা থেকে পাবে ও মাইনাস এর মেটা পজিশনে NO2 আছে, চতুর্থ থেকে পাবে ও মাইনাস এর প্যারা পজিশনে NO2। তাহলে আমরা কি জানি যে মেটা পজিশনের রেজোনেন্স কাজ করে না, তাহলে NO2 যখন মেটা পজিশনে থাকবে তো তখন শুধুমাত্র তুমি -I দেখতে পাবে, ওর প্যারা পজিশনে থাকলে -I -R দুটোই। আর যখন CH3 প্যারা পজিশনে থাকবে বা অর্থ পজিশনে থাকবে, ও +I দিয়ে ইলেকট্রন পুশ করবে, আবার হাইপার কনজুগেশন দিয়ে ইলেকট্রন পুশ করবে। তাহলে যেহেতু ইলেকট্রন পুশ করছে 2 নম্বর কেসে, তো এর আম্লিকতা হয়ে যাবে সবচেয়ে কম। তাহলে 2 নম্বরের এর স্টেবিলিটি সবচেয়ে কম, মানে করসপন্ডিং অ্যাসিডটার আম্লিকতা সবচেয়ে কম হবে। কার স্টেবিলিটি সবচেয়ে বেশি? 4 নম্বরটার। কেন? কারণ দেখো ওই -I -R দিয়ে ইলেকট্রনটা টানছে, তাহলে স্থায়িত্ব বেড়ে যাবে, মানে করসপন্ডিং অ্যাসিডটার আম্লিকতা সবচেয়ে বেশি হবে। আর বাকি থাকলো 1 আর 3, তো 1 আর 3-এর মধ্যে 3-এর নিশ্চয়ই স্থায়িত্ব বেশি, কারণ -I দিয়ে ইলেকট্রন টানছে, আর একে কোনো স্থায়িত্বের ব্যাপারই নেই। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার, ফেনল প্লাস ক্লোরোফর্ম এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল কোনটি? বলেছিলাম না, ডাইক্লোরোকার্বিন। আচ্ছা, ক্ষারীয় মাধ্যমে ফেনলের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাহলে ফেনলের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে সেই কাপলিং বিক্রিয়াটা হবে। তাহলে এখানে এই প্রোডাক্টটা পাচ্ছিলাম, যেটার কালার হচ্ছিল তোমার কমলা। ঠিক আছে, আচ্ছা এরপরে 6 নম্বর কোশ্চেন কি বলছে, কোনটি Br2 জলের সাথে বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করে না? ঠিক আছে, তার 2,4,6 ট্রাইব্রোমোফেনল মানে এই যৌগটা।
ঠিক আছে, তাহলে কোনটা উৎপন্ন করে না সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, এই বিক্রিয়াটা কি বলেছিলাম একটু ভাবো না, এক সেকেন্ড। আচ্ছা, একটা কল এসেছিলো, ঠিক আছে। তাহলে আমাদের ছিল যে, হ্যাঁ কী ছিল, হ্যাঁ কোন যৌগটা এই 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো কোশ্চেনটা কীভাবে করবে, ধরো OH আছে, এর অর্থ পজিশনে SO3 আছে, আর একটাই COOH আছে অর্থ পজিশনে, আর একটাই প্যারা পজিশনে COOH আছে, ঠিক আছে। তাহলে SO3 অর্থ পজিশনে আছে, আর একটাই অর্থ পজিশনে CH3 আছে। তাহলে এই যে SO3H বা COOH এই গ্রুপগুলো কিন্তু তুমি বের করতে পারবে রিং থেকে, কিন্তু এই যে CH3 গ্রুপটা এটা কিন্তু রিং থেকে বের করানো যাবে না। তাহলে ওই যে অর্থ পজিশনে CH3টা লেগে আছে না, ওখান থেকে CH3 গ্রুপটা যদি না বের করো, তুমি অর্থ পজিশনে এই বিয়ারটা ঢোকাবে কী করে, বুঝা গেল। তাহলে SO3H COOH এটা বিক্রিয়ার মাধ্যমে ওই রিং থেকে বের করানো যাবে, কিন্তু CH3 গ্রুপটাকে বিক্রিয়ার মাধ্যমে বের করানো যাবে না। তার জন্য এই অপশান ডি যেটা আছে, এখান থেকে তুমি এই 2,4,6 ট্রাইব্রোমোফেনল পাবে না, ঠিক আছে। ওকে, 7এরটা। আচ্ছা, এখান থেকে এই ইথারটাতে যেতে হবে নাকি। তারপরে কি বলেছে, কী কী দেবে, NaOH ডাইলিউট HCl, NaOH এটা দেবে, হ্যাঁ। দেখো, তো তুমি যদি ওখান থেকে ইথারটাতে যেতে চাও, আমরা যদি এখান থেকে O- Na+ তৈরি করতে পারি, দিয়ে যদি একটা অ্যালকিল হ্যালাইড দিয়ে দিই, তাহলে কাজ হয়ে যাবে, যেটা আমরা উইলিয়ামসনেও করি। অ্যাটাক করবে, এখানে বিয়ারটা বের করে দেবে। তাহলে ফেনলটাকে এইটা করার জন্য আমাকে দিতে হবে কি, একটা খাদ দিতে হবে, NaOH দিতে হবে, তাই তো। তারপরে তুমি এর সাথে বিক্রিয়া করিয়ে দিলেই এটা O CH2 CH3 হয়ে যাবে, মানে অপশান বি। আচ্ছা, 8এরটা, এই বিক্রিয়াটাও করেছো। তাহলে কীভাবে করেছিলাম, যে ফেনল লিখছিলাম তার পাশে এই অ্যাসিড ক্লোরাইডটাকে একটু ঘুরিয়ে লিখছিলাম, দিয়ে OH এর হাইড্রোজেন আর অ্যাসিড ক্লোরাইডের Cl এরা পরস্পর যুক্ত হবে, দিয়ে O সিরোবলবন O দিয়ে ফিনাইল রিং, এই প্রোডাক্টটা হচ্ছিল, মানে অপশান এ। তো এটাকে এইভাবে লেখা আছে অপশান এতে, যে OCO ওটাকে C6H5 লিখে দিয়েছে, ফিনাইল জায়গায় C6H5, ঠিক আছে, একই জিনিস। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আম্লিকতার ক্রম অনুসারে সাজাও। তো আম্লিকতার ক্রম অনুসারে দেখো, গ্রুপগুলো দেখেই বুঝতে পারছো যে NO2-র কাজ হচ্ছে ইলেকট্রন টানা। তাহলে এখান থেকে তুমি যে কনজুগেট বেসগুলো পাবে, যে গ্রুপটা যত ভালো ইলেকট্রন টানতে পারবে তার স্থায়িত্ব তত বেশি, মানে করেসপন্ডিং অ্যাসিডের আম্লিকতা তত বেশি। তাহলে 2 নম্বরের দেখো আম্লিকতা সবচেয়ে বেশি হবে, দিয়ে 4 নাম্বার হবে, দিয়ে 3 নাম্বার হবে, দিয়ে 1 নাম্বার হবে, ঠিক আছে। আচ্ছা,
8-এর পরে আচ্ছা 9টা রয়ে গেল, 9টা এটা ছিল, ঠিক আছে, এটা 10 নম্বরের ছিল। আচ্ছা 9টা কী হবে, ফেনলের সাথে ব্রোমিন জল, ফেনলের সাথে ব্রোমিন জল মানে এটা উৎপন্ন হবে, তাই না? 3টা পজিশনেই বিয়ার ঢুকে যাবে। 11 আম্লিকতার ক্রম অনুসারে সাজাও। এইটা একেবারে হলো না, আচ্ছা ওখানে অন্য গ্রুপ ছিল, ঠিক আছে। তাহলে এই প্রথমটার থেকে যে তুমি ফেনক্সাইড আয়নটা পাবে সেটা হচ্ছে ও মাইনাস, এর অর্থ পজিশনে CH3, ঠিক আছে। CH3 কাজ কি, প্লাস আই দিয়ে হাইপার কনজুগেশন দিয়ে ইলেকট্রন পুশ করবে। আচ্ছা এখানে ধরো ও মাইনাস, তুমি হাইপার কনজুগেশনটা নাও কনসিডার করতে পারো, খুব একটা ম্যাটার করবে না। তো এখানেও প্লাস আই হাইপার কনজুগেশন, আচ্ছা দিয়ে এখানে ও মাইনাস, দিয়ে এখানে CH2O মাইনাস। তো যেহেতু এই লাস্টেরটাতে রেজোনেন্সের কোনো ব্যাপারই আসছে না, তো এর স্থায়িত্ব সবচেয়ে কম, মানে করসপন্ডিং অ্যাসিডটার আম্লিকতাও সবচেয়ে কম হবে। এটা মিটে গেল। বাকি যে 3টে অপশান পড়ে আছে দেখো, প্রথম দুটোতে ইলেকট্রন পুশ করছে মানে স্থায়িত্ব কমাবে, তাহলে প্রথম দুটোর নিশ্চয়ই এই 4-এর আগে হবে। আর এই 3 নাম্বারটা সবচেয়ে স্থায়িত্ব বেশি হবে, কারণ ওখানে ইলেকট্রন পুশ করার কেউ নেই, তো নেগেটিভ চার্জ অলরেডি আছে, কেউ যদি পুশ করে স্থায়িত্ব কমে যাবে। আচ্ছা 1 আর 2-এর মধ্যে কাজ স্থায়িত্ব কম, তাহলে হাইপার কনজুগেশন এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, অর্থ পজিশনে যেরকম দেখাবে প্যারা পজিশনেও সেরকম দেখাবে, কিন্তু ইন্ডাকটিভটা ডিস্টেন্সের উপর নির্ভর করে। তাহলে অর্থ পজিশনে যতটা ইলেকট্রন পুশ করবে প্যারা পজিশনে কিন্তু পারবে না, তার জন্য 1-এর স্থায়িত্ব সবচেয়ে কম, মানে করসপন্ডিং অ্যাসিডটার আম্লিকতাও কম হবে, ঠিক আছে। তাহলে 4-এর সবচেয়ে কম কেন, কারণ রেজোনেন্সের কোনো ব্যাপার নেই, 1, 2, 3-এর রেজোনেন্স হচ্ছে। এবার 1, 2, 3-এর মধ্যে 3-এর সবচেয়ে বেশি, কারণ ওখানে ইলেকট্রন পুশ করার কেউ নেই। আর 1 আর 2-এর মধ্যে 1-এ দেখো ইন্ডাকটিভটা সামনে থেকে কাজ করছে, তার জন্য স্থায়িত্ব কম, কাজ চেয়ে 2-এর চেয়ে। আচ্ছা 12 গাঢ় H2SO4 উপস্থিতিতে কোন যৌগটি এর সাথে বিক্রিয়ায় এস্টার গঠন করে না? আচ্ছা অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, বলছে কোন যৌগটা এস্টার গঠন করে না। তাহলে কার নিউক্লিওফিলিসিটি কম, এটা দেখলেই হবে। মানে এস্টার গঠনের যে বিক্রিয়াটা দেখবে অ্যালকোহল ওখানে আক্রমণ করছে নাকি, তাহলে এখানে এই অক্সিজেনকে আক্রমণ করতে হবে। এরপরে যে অক্সিজেনের নিউক্লিওফিলিসিটি কম, মানে আক্রমণ করতে পারবে না, সে এস্টার গঠন করবে না। তো এখানে দেখো অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্সে ইনভলভ আছে, তার জন্য আক্রমণ করতে পারবে না, ফলে এস্টারও গঠন হবে না। আচ্ছা 13টা ফেনল প্লাস জিঙ্ক চূর্ণ তাহলে কী তৈরি হয়, বেঞ্জিন তৈরি হয়, তার সাথে ZnO। আচ্ছা এবার লেভেল 2 ফার্স্ট কোশ্চেন, এখানে ফেনলে Ma2SO4 দেওয়া আছে আর NaOH দেওয়া আছে, তাহলে Ma2SO4 NaOH যদি দেওয়া থাকে এই OHটা ও CH3 হয়ে যায়, ঠিক আছে, অ্যানিসোল আর কি যেটাকে বলছে। এরপরে এখানে তুমি যদি ব্রোমিন আর Fe দিয়ে দাও, তাহলে অর্থ পজিশনে ব্রোমিন আর Fe ঢুকে আর প্যারা পজিশনে ঢুকে, তাহলে প্যারাটা মেজর হয়। যদি দুটোই লিখতে বলে তাহলে অর্থ প্যারা দুটোই লিখবে। এখানে একটা লিখতে বলেছে, দেখো শুধুমাত্র বি লিখতে বলেছে, মানে তোমাকে প্যারাটাই লিখতে হবে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা ফেনলের সাথে KBrO3, আচ্ছা এটা জিনিস মনে রাখবে যে KBr আর KBrO3 এরা যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে এখান থেকে ব্রোমিন উৎপন্ন হয়, ঠিক আছে, 3টা ব্রোমিন উৎপন্ন হয় যদি ব্যালেন্স করো। তাহলে আমরা জানি, আচ্ছা ব্রোমিনের সাথে জলও উৎপন্ন হয়, ঠিক আছে। আমরা কি জানি যে ফেনলে যদি ব্রোমিন জল দেওয়া হয়, এই বিক্রিয়াটা 3বার হলো মনে হয় আজকে, এই প্রোডাক্টটি উৎপন্ন হয়। সবগুলোতে অর্থ আর প্যারাতে ব্রোমিনটা ঢুকে যায়, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বার অনাদ্র AlCl3 দেওয়া আছে CH3Cl, মানে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাহলে অর্থ আর প্যারা হবে, কিন্তু আমাকে একটাই লিখতে বলেছে, মানে আমাকে প্যারাটা লিখতে হবে আর অর্থটা মাইনর হয়। 4 নাম্বার অর্থ নাইট্রোফেনল প্যারা নাইট্রোফেনলের চেয়ে দুর্বল অ্যাসিড, তাহলে অর্থ নাইট্রোফেনলের ক্ষেত্রে কী হয়, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হয়, আমরা এটা দেখেছিলাম, ঠিক আছে। তাহলে
তাহলে যদি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়, দেখো হাইড্রোজেনটা তো হাইড্রোজেন বন্ধনে ইনভলভ আছে, তাহলে ও তো বেরোতে চাইবে না, না বেরোতে চাইলে অটোমেটিক্যালি দুর্বল অ্যাসিড হয়ে যাবে। কিন্তু প্যারার ক্ষেত্রে সেই কেসটা হয় না, ঠিক আছে। তাহলে প্রথমেরটাও ঠিক আর দ্বিতীয়টাও ঠিক, আর সঠিক ব্যাখ্যা মানে অপশান এ, ঠিক আছে। তাহলে এগুলোই গেলো DPP3 এর সলিউশন। এর পরের ক্লাসে DPP4 এর সলিউশনটা দেবো। ওকে, থ্যাংক ইউ।